নমস্কার। আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আসা। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তো অনেক দিন ধরেই আসা হয়নি, আসলে সেই ধরনের কোনো খবর ছিল না, বা যা খবর ছিল সেই খবর নিয়ে আসার মতো সেই মানসিকতা ছিল না। কেন আপনারা সকলেই জানেন যে ভারতীয় ফুটবলে একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছিল, এবং সেটা নিয়ে অনেক দিন অনেক তালবাহানা চলছিল, এবং ডেট পে ডেট, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। তো সেটা নিয়ে আর অনেকগুলো আমি এপিসোড করেছিলাম, কিন্তু পরে দেখলাম না, এইগুলো একটা ইগোর ব্যাপার চলে গেছে, এটা ক্রমশ বাড়তে থাকবে। তো যতক্ষণ না পুরো সমস্যার সমাধান হবে ততক্ষণ আর ভিডিও করব না, সেই জন্য আর ভিডিওতে আসা হয়নি। তো গতকাল আপনারা সকলেই শুনেছেন যে ভারতীয় ফুটবলের জন্য একটা আশার আলো সবাই দেখতে পেয়েছে। কারণ ভারতীয় ক্রীড়া মন্ত্রকের দপ্তর থেকে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী তিনি এই বছরের মানে 25-26-এর যে আইএসএল, সেই সিজনে আইএসএলের দিনটা উনি অ্যানাউন্স করে দিয়েছেন, এবং এটা আমাদের ফুটবল প্রেমী হিসাবে সকলের কাছে খুব আনন্দের বিষয় যে এবারের মতো আইএসএলটা হতে যাচ্ছে। এটা কিন্তু খুবই একটা পজিটিভ সাইন আমি বলবো, এবং আপামর ফুটবল প্রেমী বলুন, এবং এই আইএসএলের সঙ্গে যত মানুষ যুক্ত ছিল সবারই একটা চিন্তা মধ্যে দিয়ে সবাই যাচ্ছিলেন। ইভেন আমরা দেখলাম যে কিছুদিন আগে প্লেয়ার্সরাও একটা ভিডিও বানিয়ে আপনার ফিফাকে ওরা একটা আবেদন করছিল যাতে ভারতীয় ফুটবলকে বাঁচানো যায়। তো ওভারঅল দেখতে গেলে শেষ পর্যন্ত কিন্তু সেই সমস্যার সমাধান হলো, এবং এই সমস্যার সমাধানটা কিভাবে হলো এটা কিন্তু বলতে গেলে আমার ক্যাপশনটা দেখতে হবে। আমি কিন্তু আমার যে ক্যাপশন আজকে দিয়েছি সেটা হচ্ছে এক ধমকেই ছবি। আপনারা হয়তো একটা কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা ছবি বেরিয়েছিল মিঠুন চক্রবর্তী, সেখানে একটা ডায়লগ ছিল এক ছোবলেই ছবি। তো সেটার থেকেই অনুপ্রাণিত হয়ে আমি আজকের এই ক্যাপশনটা দিলাম যে এক ধমকেই ছবি। হঠাৎ কেন এই ধমকের কথাটা উঠে আসছে, সেটা নিয়ে কিছু কথা বলার জন্যে বেসিক্যালি এই ভিডিওটা করা, যে কি হলো এবং কেনই বা ক্লাবগুলো রাজি হয়ে গেল এত তালবাহানার পরে। তো সেই বিষয়ে কিছু কথাবার্তা বলার জন্যেই এই ভিডিওতে আসা। তো এবার আসল আলোচনায় আসি। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন আমি এটা নিয়ে অনেক এপিসোডও করেছি যে ভারতীয় ফুটবলের যে অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা ধরুন নভেম্বর মাস থেকে কিন্তু এই লাগাতার এই ধরুন ফেডারেশন আর ক্লাব জোট মিলে একটা নিজেদের মধ্যে আলোচনা, পাল্টা আলোচনা এটা চলছিল, এবং যেটা দেখে আমার মনে হয়েছিল যে এটা একটা ইগোর লড়াইয়ে চলে গেছে। মানে এটা সমস্যার সমাধান ডাইরেক্টলি ফেডারেশন করতে পারবে না। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু সেই ইগোর লড়াইয়ে জবনিকা হলো গতকাল আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীর তত্ত্বাবধানে, এবং এটা হওয়ারই ছিল। এবং যেই জিনিসটা কালকে হলো সেটা আমি মনে করি এটা যদি আরও আগে হতো তাহলে মনে আরও ভালো হতো, বা এটা হওয়ারই দরকার ছিল। এবার আমি ডিটেলসে একটু আলোচনায় আসি। সেটা হচ্ছে, আপনারা সকলেই দেখেছেন শুনেছেন যে কিভাবে নভেম্বর মাস থেকে এই আইএসএলটাকে নিয়ে একটা জট পাকিয়ে গেছিলো, এবং তার জন্যে 100% দায়ী আমাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। আমি ফুটবল ফেডারেশনকে দায়ী করব না, কারণ ফুটবল ফেডারেশন একটা সংস্থা, এবং সেটা চালনা করে যারা, তাদের ওপরেই ভিত্তি করে কিন্তু এই ফুটবল ফেডারেশনের মানে ভালো খারাপ সব দিকটা উঠে আসে। সেদিক থেকে দেখতে গেলে আমাদের এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তারা বসেছিলেন বা অফিসিয়ালরা ছিলেন, তারা কিন্তু এক কথায় অপদার্থ, অকর্মণ্য, মানে যা ভাষায় বলা যায়, মানে এর থেকেও কিছু মানে কুরুচিকর শব্দ থাকলে হয়তো সেটাও এদের পেছনে বসিয়ে দেওয়া যায়। তো সেটা তো আমরা অনেক আলোচনা করেছি যে এদের অপদার্থতার জন্য আজকে ভারতীয় ফুটবল এই জায়গায় চলে এসছে। এদের প্রফেশনালিজম বলে এদের কিছু জ্ঞান নেই, কিভাবে একটা সংস্থাকে চালনা করতে হয় তার কোনো জ্ঞান নেই। তো তার পরিণতি যেটা হওয়ার সেটা আমরা ফেস করেছি। সেটা তো গেল একটা দিক, একটা পার্ট। কিন্তু ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্যে
খালি তো ফুটবল ফেডারেশন একা চালনা করে না, তার সঙ্গে যারা স্টেক হোল্ডার আছে তারাও কিন্তু অনেকটাই এর সঙ্গে যুক্ত থাকে। সেদিক থেকে দেখতে গেলে আমি মনে করি যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ছাড়া অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের দিক থেকেও কিন্তু আমি মনে করি অনেকটাই খামতি ছিল। অন্যান্য স্টেক হোল্ডার বলতে আমি এখানে ক্লাবগুলোর কথা বলতে চাইছি। প্রথমেই ক্লাবগুলো যেটা করলো, একটা ক্লাব জোট বানিয়ে ফেললো 13 দলের বা 11 দলের, কখনো তো 11 কখনো 13 শোনা যাচ্ছিল, এবং সেখানে ইস্টবেঙ্গল ক্লাব ছিল না বলে অনেক সমালোচনা মুখে পড়তে হয়েছে, অনেক কথাবার্তা এই নিয়ে হয়েছে। তো সেখান থেকে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা সেটা পরিষ্কার বলে দিয়েছিল যে তারা কেন এই ক্লাব জোটের মধ্যে সেইভাবে ইনভলভ হয়নি। তারা পরিষ্কার বলেছিল যার যে কাজ সেটা তারই করা উচিত, তারা যদি অপরাগ হয় তখন আমরা ভেবে দেখব। তো এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা হয়েছে, তার ভেতরে আমি আর ঢুকছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো একা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হতে পারে না, তার যে স্টেক হোল্ডার আছে তারাও কিন্তু সমানভাবে রেসপন্সিবল থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে আমার পার্সোনাল ধারণা, আমি যেটা মনে করছি, ক্লাব জোটগুলো কিন্তু ভারতীয় ফুটবলকে বাঁচানোর ক্ষেত্রে সেইভাবে মানে যতটা সহানুভূতির সঙ্গে জিনিসটা দেখা উচিত ছিল, আমার মনে হয় ততটা সহানুভূতির সঙ্গে তারা দেখেনি। ব্যাপারটা ইগোর লড়াই নিয়ে চলে গেছে। এবং আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, এক কথায় বলতে গেলে এই ক্লাব জোটটা তৈরি হয়েছে কিন্তু এই এফএসডিএল এর দালালি করার জন্য, এবং এফএসডিএল এর মানে চামচা বলে না, সেই চামচাগিরি করার জন্য হয়তো এই ক্লাব জোটটা তৈরি হয়েছিল। এবং সেখানে কেউ কেউ হয়তো নিজেকে একটু বেশি বড় মনে করতে চেয়েছিল বা একটা বড় আসনে নিজেকে বসানোর চেষ্টা করেছিল, যেটা শেষে ফলপ্রসূ হয়নি, এবং সেটা না হওয়ারই কাম্য, এবং সেটা হয়নি একদিক থেকে ভালো। এবার আমি বলছি যে কেন এই ক্লাব জোটটা সহানুভূতির সঙ্গে এগিয়ে আসেনি। দেখুন, আমরা এর আগেও আমি বললাম যে আমাদের এবারের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তারা, তাদের কর্মকাণ্ড তো কি বলবো, জঘন্য, এবং তাদের জন্যই আজকে আমাদের ভারতীয় ফুটবলের এই হাল হকিকত হয়ে দাঁড়িয়েছে। তো এবার যে স্টেক হোল্ডার হিসাবে ক্লাবগুলো যে মানে যেটা নেওয়া উচিত ছিল, তাদের সদর্থক ভূমিকা যেটা নেওয়া উচিত ছিল, আমি মনে করি সেটা তারা নেয়নি। উল্টে তারা এফএসডিএল এর দালালি করে গেছে। এই যে ক্লাব জোট হয়েছে, এই ক্লাব জোটের মধ্যে মেজরিটি কিছু ক্লাব মানে ফ্র্যাঞ্চাইজি আছে যারা কিন্তু এফএসডিএলকে তারা মেন স্পন্সর হিসেবে দেখতে চায়, যারা এতদিন যেভাবে এফএসডিএল পরিচালনা করেছে। এই ক্লাব জোটের মধ্যে গরিষ্ঠ সংখ্যক ক্লাব ফ্র্যাঞ্চাইজি কিন্তু এফএসডিএলকেই সেই আসনে বসাতে চেয়েছিল। এবং আমি যদি মানে খুব বাংলা ভাষায়, একদম ভাষায় বলি, সেটা হচ্ছে যে তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কিনে নিতে চেয়েছিল বা এফএসডিএল এর কাছে বিক্রি করে দিতে চেয়েছিল। যদি আমি বাংলা ভাষায় বলি, যে তারা একটা চাপ সৃষ্টি করতে চেয়েছিল, এবং তারা এফএসডিএলকেই এই আইএসএল এর নিয়ামক সংস্থা মানে ইনভেস্টর হিসেবে চাইছিল, যে নাকি পুরো ব্যাপারটা দেখাশুনো করবে। তার কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ক্লাব জোট যতবার তাদের কন্ডিশনের কথা বলেছে, দেখবেন প্রত্যেকবার তাদের কন্ডিশন কিন্তু চেঞ্জ হয়েছে। তারা কিন্তু এক জায়গায় স্ট্রিক্ট হয়ে বসে থাকেনি, অনেকগুলো কন্ডিশন চেঞ্জ হয়েছে, কিন্তু একটা কন্ডিশন তারা কিন্তু একদম ঠিক করে রেখেছিল, যে প্রত্যেকটা কন্ডিশন মানে যতবার তারা এই তাদের কন্ডিশনগুলো দিয়েছে, তার মধ্যে একটা পয়েন্ট কিন্তু বরাবর একটা ঠিক ছিল, সেটা হচ্ছে যে আপনারা আমাকে আমাদের লং টার্মের জন্যে প্ল্যান জানান, এবং কমার্শিয়াল পার্টনার কে হবে সেটা জানান। মানে তারা ফুটবল খেলার থেকে কমার্শিয়াল পার্টনারটা কে হবে সেই দিকে তাদের মানে মনোনিবেশটা বেশি ছিল। এবং লাস্টেও ওরা যে কন্ডিশনটা দিল, সেখানেও বলছে না, আমাদের লং টার্মে কমার্শিয়াল পার্টনারকে সেটা আমাদের কনফার্ম করতে হবে, তবেই আমরা আইএসএলে পার্টিসিপেট করব। আমার বক্তব্য হচ্ছে, এই ক্লাব জোটকে এই ডিকটেট করার মানে পারমিশনটা বা সাহসটা কে দিল? ক্লাব ডিকটেট করবে ফেডারেশনকে? ক্লাব জোট এটা হতে পারে?
এবং সেটাই কিন্তু আমরা হতে দেখলাম যে তারা ডিকটেট করছে ফেডারেশনকে যে ফেডারেশনে কি করা উচিত। আসল কথা হচ্ছে আমাদের এই ফুটবল ফেডারেশনের যারা সভাপতি বা যেসব অফিসিয়াল আছে তারা না মেরুদণ্ডহীন। হ্যাঁ, তাদের এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে এই ক্লাব জোটগুলোকে এই ক্লাব জোট যা খুশি তাই করে গেছে এতদিন। এবং আমি মনে করি এই ক্লাব জোটকে দিয়ে সেটা করানো হয়েছে পেছন থেকে। আপনারা বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি। তো একটা মেরুদণ্ডহীন কোনো লোকের সঙ্গে যখন তার দুর্বলতা প্রকাশ পেয়ে যায় না, সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে অনেকে তার থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করে, যেটা ক্লাব জোট নিতে চেয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের থেকে। এবং আমি আপনাদের সামনে তুলে ধরছি যে এই যে গতকাল যে জিনিসটা হয়ে উঠলো বা আইএসএল যে খেলা হবে সেই জিনিসটা যে গতকাল অ্যানাউন্স করলো, সেটা আমি মনে করি যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করতো আজকে কিন্তু এই জিনিসটা দাঁড়াতো না। আপনি লিখে নিন, এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঘোষণা করলে এই আইএসএল এবারও হতো না। এবার আসি আসল কথায়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এখানে একটা বুদ্ধিমত্তার কাজ করেছে। তারা বুঝে গেছে যে এটা তাদের মধ্যে ক্লাব জোটের একটা ইগোর লড়াই হচ্ছে। এবং এখানে যে 3 সদস্যের কমিটি তৈরি করা হয়েছিল, আমি তাদেরকেও ক্রেডিট দেব। বিশেষ করে বাংলা অনির্বাণ দত্ত ছিল, প্লাস গোয়ার একজন ছিল, আরেকজন মনে হয় চেন্নাই বা কোনো একটা টিমের থেকে ছিল। তো আমি এদেরকে কৃতিত্ব দেব, তারাও কিন্তু এই কৃতিত্বের সমান ভাগিদার। এবং তারা যেভাবে একটা লিয়াজো করে ধরুন ক্লাব জোটের সঙ্গে কথা বলে তাদের মানসিকতাটা জানতে পেরে তারাও কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল ফেডারেশনকে যে এইভাবে এগোলে এই জটটা কাটতে পারে। এবং ফেডারেশন সেই পথেই এগিয়েছে। এবং এগিয়ে তারা যেটা মানে কি বলবো, একটা মোক্ষম একটা চাল দিয়েছে, সেটা হচ্ছে তারা বলটা ঠেলে দিয়েছে ভারতীয় ক্রীড়া দপ্তরের দিকে। মানে ভারতীয় ক্রীড়া দপ্তর ফাইনালাইজ করবে জিনিসটা যে কবে খেলা হবে, কিভাবে খেলা হবে। এবং এখানেই কিন্তু খেলাটা ঘুরে যায়। এবং আমরা দেখলাম গতকাল আমাদের ক্রীড়া দপ্তরের ক্রীড়ামন্ত্রী, আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বাধীনে ক্লাব জোটগুলোকে ডাকা হয়েছিল। সেখানে কিছু ফ্র্যাঞ্চাইজি ডিরেক্ট সেই সভাতে ছিল এবং কিছু ভার্চুয়াল প্ল্যাটফর্মে ছিল। তো সেখানে যে কথোপকথনটা উঠে এসছে সেটাও কিন্তু খুব মসৃণভাবে হয়নি। সেখানেও কিন্তু কিছু ফ্র্যাঞ্চাইজি থেকে যখন আমাদের ক্রীড়া মন্ত্রক থেকে এই পার্টিসিপেশন নিয়ে কথা হচ্ছিল, সেখানেও কিন্তু কিছু ফ্র্যাঞ্চাইজির দিক থেকে কিন্তু প্রতিবাদ উঠে এসছিল। তখনও কিন্তু তারা তাদের সেই একই ঘ্যানঘ্যানানি যে তাদের যে প্রত্যেকবারের যে গল্প, সেই গল্পটা আবার সাজাতে শুরু করেছিল। তারা টাইম চেয়েছিল যে আমাদের 2 দিন টাইম দেওয়া হোক, আমাদের মালিকের সঙ্গে কথা বলি, কেন মালিক পক্ষ এখানে নেই, আমরা তাদের প্রতিনিধি হিসাবে এখানে আছি। তখন স্ট্রেট ওই সভা থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনারা খেলবেন কি খেলবেন না এখনই আপনাদের জানিয়ে দিতে হবে, আজকেই জানিয়ে দিতে হবে। আমরা আর কোনো টাইম নিতে রাজি না। এবং তাতে করে যদি 5টাও ক্লাব আইএসএল খেলতে রাজি থাকে, 5টা ক্লাবকে নিয়ে আমরা আইএসএল খেলবো। এই যে যেটা জানা গেছে যে ক্রীড়ামন্ত্রী ধমকের সুরে বলেছে অনেক হয়েছে, আর না আপনাদের আজকে জানাতে হবে আপনারা আইএসএল খেলবেন কি খেলবেন না। এই যে ধমক, এই ধমকেই কিন্তু আসল কাজটা হয়েছে। এই জন্য আমি আমার ক্যাপশনে লিখলাম এক ধমকেই ছবি। এই ধমকটা অনেক আগে দরকার ছিল। আসলে না এটা দেখুন, এটা না জিনিসটা এত লেন্দি হয়ে যাচ্ছিল এবং একটার পর একটা মিটিংয়ের পরে যেভাবে জিনিসটাকে নিয়ে জলঘোলা হয়ে যাচ্ছিল, এটা অনেকেই এটা ভালোভাবে নেয়নি। এবং আমার মনে হয় এটা ক্রীড়ামন্ত্রীও এই জিনিসটাকে খুব ভালো চোখে দেখেননি। কেন আমার স্পষ্ট মনে আছে ক্রীড়ামন্ত্রী যখন বলেছিল যে 15 দিন টাইম দিন, আমি এবারে আইএসএলটা করবো, আমরা 15 দিন টাইম দেওয়া হোক, তখন কিন্তু উনি বলেছিলেন যে ক্লাব জোট আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মিলে কথা বলে এটাকে ঠিক করবে। উনি কিন্তু তখনও এর মধ্যে ঢোকেননি এবং উনি দুপক্ষকে টাইম দিয়েছিলেন যে তোমরা নিজেদের মধ্যে কথা বলে জিনিসটাকে একটা
মানে পজিটিভ দিকে নিয়ে যাও, কিন্তু সেটা দেখা গেল যে এটা কিন্তু ইগোর লড়াইয়ে দাঁড়িয়ে গেল, এটা কিন্তু কোনো মানে রেজাল্টের থেকে কিছু পাওয়া গেল না যে এটা হবে কি হবে না। তো এটা আমার মনে হয় ক্রীড়ামন্ত্রী খুব ভালোভাবে ভালো চোখে নেননি, যার জন্য কিন্তু উনি ধমকের সুরে বলেছেন যে খেলতে হলে এখনই জানাতে হবে, আমরা আর কোনো টাইম দিতে রাজি না। যদি খেলবেন তো বলুন হ্যাঁ খেলবো, যদি খেলবেন না বলে দিন না খেলবো। তখন কোনো একটা ফ্র্যাঞ্চাইজি থেকে বলা হয় যদি আমরা পার্টিসিপেট না করি তাহলে আইএসএল ক্লাবের কি হবে, তখন পরিষ্কার করে বলে দেওয়া হয় যদি আপনারা এবছরে আইএসএলে পার্টিসিপেট না করেন, যারা যারা করবে না তাদের অবনমন হবে, তাদের নেক্সট লিগ মানে আই লিগ থেকে শুরু করতে হবে খেলা। এই যে ধমকটা, এই ধমকটা কিন্তু আমি কি বলবো এত সুন্দর কাজ দিয়েছে। তখন কিন্তু সভায় উপস্থিত প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব মেম্বাররা তারা বলেছে হ্যাঁ তারা পার্টিসিপেট করবে। যদিও এখন শোনা যাচ্ছে 4-5টা ক্লাব নাকি এখনো মানে ফুল সমর্থন জানায়নি যে তারা খেলবে কি খেলবে না। যেমন এমবিএসজি আছে, বেঙ্গালুরু আছে, মুম্বাই এফসি আছে, কেরালা ব্লাস্টার্স আছে, চেন্নাই এফসি আছে, উড়িষ্যা মনে হয় আছে। তো ওভারঅল যদি দেখতে চান, আমি সেটাই বলতে চাইছি যে গতকাল যে জিনিসটা ক্রীড়ামন্ত্রী করে দেখিয়েছেন, আমি মনে করি এটা যদি আরও 15-20 দিন আগে হতো না, তাহলে মনে হয় এতটা দুশ্চিন্তার মধ্যে আমাদের থাকতে হতো না, ফুটবল প্রেমীদের থাকতে হতো না। এবং এই প্রসঙ্গে আমি আরও কিছু কথা বলছি। কিছু কিছু সাংবাদিক গতকাল তাদের আমি ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানতে পারলাম, দেখলাম তারা বলছে যে আইএসএলটা তো হচ্ছে, কিন্তু সেটা কি সেই জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে? আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে এবং এটার নিশ্চয়তা কি যে আগামী দিনে এই আইএসএলটা হবে, সে কমার্শিয়াল পার্টনার কি এখনো ঠিক হয়েছে? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি কালকে ভাত খেতে পারবেন কি না তার আপনার কাছে নিশ্চয়তা নেই। আপনি আগামী 10 বছর 15 বছরে আপনাকে কে খেতে দেবে আপনি সেই চিন্তা ভাবনা করছেন? আপনারা সাংবাদিকতা করছেন, একটু পজিটিভ জিনিস নিয়ে কথাবার্তা বলুন। মানে উনি বলছেন আপনারা কি খুশি? আরে এখানে খুশি অখুশির কি ব্যাপার হচ্ছে? এত টাল বাড়ানোর পরে ভারতীয় ফুটবলের যে মেন যে লিগ, সেই লিগটা শুরু হতে যাচ্ছে, এতে খুশি না হওয়ার কি আছে? আর জাঁকজমকপূর্ণভাবে করা, এত 20-15 বছর তো জাঁকজমকপূর্ণ করে করলেন, কী লাভ হলো ভারতীয় ফুটবলে? কয় ইঞ্চি এগিয়েছে ভারতীয় ফুটবল যে জাঁকজমকপূর্ণ করতে হবে? এতদিন তো এইভাবে জাঁকজমকপূর্ণ করে এই 100 থেকে 140-এ 42-এ নিয়ে গেছেন। এবার জাঁকজমকপূর্ণ না করে দেখুন না কোথায় যায় ফুটবলটা। আমার মনে হয় না যে 142 থেকে 200-তে পৌঁছবে। আমার মনে হয় 142 থেকে সেটা হয়তো 130-এই নামবে। হ্যাঁ, তো জাঁকজমকপূর্ণ করেই আপনাকে করতে হবে, সেটা কোথাও লেখা আছে? তো এই ধরনের নেগেটিভিটি কথা বলার কি মানে? যখন একটা সমাধান সূত্র পাওয়া গেছে, তো সেখানে আপনি ফেসবুক লাইভে এসে আবার নেগেটিভিটি ছড়াচ্ছেন। এটা কি আপনাদের মতো সাংবাদিক থেকে এগুলো আশা করা যায়? এতদিন পর এই সমস্যার সমাধান হলো, আপনি এসে আবার নেগেটিভিটি ছড়াতে শুরু করে দিলেন। আপনারা আপনাদের মানসিকতাটা চেঞ্জ করুন, এবং আপনাদের জন্য আমি মনে করি ভারতীয় ফুটবলের আজকে আপনারা সমানভাবে দায়ী আজকে যে এই ভারতীয় ফুটবলের এই অবস্থা। আপনারা যেটা বলা উচিত সেটা সময় মতো বলেন না, আর যেটা বলা উচিত না সেখানে এসে আপনারা সেই কথাগুলো বলেন। মানে একটা লিগ শুরু হতে যাচ্ছে, যেটা হওয়ারই কথা না, সেটা সমাধান সূত্র বেরোলো, আবার এর পেছনে আবার 10টা কারণ দেখিয়ে দিচ্ছেন যে জাঁকজমকপূর্ণ করে হচ্ছে, বা কমার্শিয়াল পার্টনার কি ফাইনালাইজ হয়েছে। আরে কমার্শিয়াল পার্টনারের সঙ্গে কি ফেডারেশন বলছে আমরা করব, তো কমার্শিয়াল পার্টনার এখানে কোথার থেকে আসছে? তো এখনো তো অনেক দিন পড়ে আছে, তারপর বিডিং প্রসেস করে কমার্শিয়াল পার্টনার খুঁজে নেওয়া হবে। তো এই বছরের মতো আইএসএলটা চালু করুন। তো আপনারাই যদি এইভাবে নিম্ন মানসিকতার পরিচয় দিয়ে এই নেগেটিভিটি ছড়ান, তাহলে ফুটবল প্রেমীরা আপনাদের থেকে কি শুনতে চায়? আর আপনাদের কাছে খবর থাকে বলেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আপনার বক্তব্য শুনতে যায় লোকে।
মানুষ যে এই বক্তব্যগুলো শোনে তারাও কিন্তু তার সময় নষ্ট করে এই আপনার কথাবার্তাগুলো শোনে। ধরুন আমি যে আজকে কথাবার্তা বলছি, আমি যে ধরুন আমার অ্যাকাউন্টে দেবো ইউটিউব চ্যানেলে, সেখানে তো মানুষ ধৈর্য ধরে কথাবার্তাগুলো শুনবে। আমার কথা ভালো লাগলে তারা শুনবে, ভালো না লাগলে তারা শুনবে না। তাই বলে আমি তো নেগেটিভ কথা বলতে পারি না, মানুষকে তো নেগেটিভিটি ছড়িয়ে দিতে পারি না। একজন ফুটবল প্রেমী হিসেবে এটা আমার কাজ না। আর আপনি একজন সাংবাদিক হিসাবে, ক্রীড়া সাংবাদিক হিসাবে আপনি এইসব কথাবার্তাগুলো কেন বলছেন আপনি ফেসবুক লাইভে? তো এখানে তাবেদারিতে ভরে গেছে। এফএসডিএল এর হয়ে কথা বলার জন্য এত লোক চারিদিকে ছড়িয়ে গেছে যে এফএসডিএল না হলে নাকি আইএসএলটাই হবে না। পরিষ্কার উনি বলে দিয়েছেন যে আইএসএল হতে গেলে এফএসডিএল কে আসতে হবে। কোথায়? এফএসডিএল ছাড়াই তো হচ্ছে। যেখানে ফেডারেশন নিশ্চয়তা দিচ্ছে এবং যেখানে ফেডারেশনের কথা অনেকে মানবে না বলে ক্রীড়ামন্ত্রীকে ইনভলভ করে ভারতীয় ক্রীড়া দপ্তর থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে এবারের মতো আইএসএলটা শুরু হবে, তো সেখানে কোথায় বাধা রইল আমার তো মাথায় ঢুকলো। মানে এফএসডিএল হলেই খেলতে হবে, নাহলে খেলবো না, এই জিনিসটা কেন? এর পেছনে কি যুক্তি দাঁড়িয়ে আছে বা এর পেছনে কি রহস্য আছে সেটাও তো আমাদের জানা দরকার। এবং এই বিষয়ে কিন্তু আমি ইস্টবেঙ্গল অফিসিয়ালদের সত্যি আমি খুরুশ জানাবো যে তারা যে স্ট্যান্ড নিয়েছে এবং তারা যে বক্তব্য তুলে ধরেছে সেটা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেল। এবং তারা কিন্তু ডে 1 থেকে তারা কনফার্ম ছিল যে এবারে আইএসএল হবে এবং তাদের কথাই কিন্তু মিলে গেল। তো সেটাই সবাইকে বলতে চাইছি যে কেউ হয়তো হিরো নিজেকে হিরো বানাতে চেয়েছিল বা নিজেকে একটু উঁচু পদে নিয়ে যেতে চেয়েছিল, সেটা কিন্তু হলো না এবং তাদের সেই আশাতে জল ঢেলে দিল আমাদের ভারতীয় ক্রীড়ামন্ত্রক। একটা কথা আরেকটা আপনাদের বলে দিই যে কোনো প্রতিষ্ঠানের থেকে কিন্তু কোনো ব্যক্তি বড় হতে পারে না। ভারতবর্ষে অনেক অর্গানাইজেশন আছে, এসেছে গেছে, কিন্তু কোনো ব্যক্তি কিন্তু কোনো অর্গানাইজেশন থেকে বড় হয়ে যেতে পারে না। তাহলে জগমোহন ডালমিয়া যেভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চালিয়েছে বা সিএবিকে চালিয়ে গেছে, যদি সেটাই হতো তাহলে কিন্তু আজকে দুটো সংস্থাই নিশ্চিহ্ন হয়ে যেত, তার কোনো চিহ্নই থাকতো না। হ্যাঁ, তো কোনো ব্যক্তি কোনো সংস্থার থেকে বড় হতে পারে না। অতএব ভারতীয় ফুটবল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, তাতে কে রইল না তাতে কিন্তু বিন্দুমাত্র কোনো রকম আমার মনে হয় না কোনো অসুবিধার কারণ আছে। হ্যাঁ, হয়তো সাময়িক কিছু অসুবিধার সম্মুখীন হবে, সেটা কিন্তু কাটিয়ে উঠবে, কেন আমাদের 150 কোটির দেশ, সেখানে কিছু না কিছু সমাধান সূত্র এগিয়েই আসবে এবং আশা করব ভারতীয় ফুটবল আগামী দিনে তার যে পুরনো জায়গা সেটা আস্তে আস্তে ফিরে পাবে। আমি আবারও বলছি যে ভারতীয় ফুটবল জাঁকজমকপূর্ণ করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। যত কম টাকার মধ্যে করা যায় সেটা করে ইনফ্রাস্ট্রাকচারের দিকে মনোযোগ দিক আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কারণ এই জাঁকজমকপূর্ণ করে এত কোটি কোটি টাকা খরচা করে এই লিগ করে আমাদের কোনো কাজে আসছে না। সেই টাকাগুলো যদি ইনফ্রাস্ট্রাকচারে ছোট ছোট বাচ্চাদের তুলে আনার জন্য খরচ করা হয়, আমার মনে হয় ওটা অনেক বেশি জরুরি এবং অনেক বেশি প্রাসঙ্গিক আমার মনে হয়। তো আজকের এই ভিডিওটা এইটুকুনি। নমস্কার, আপনারা সকলে